কোনো রাজনৈতিক দল যখন কোনো একটা ভূমিকা পালন করে সেটা তো রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই করে, ফলে এই কথা বলার মধ্যে তো কোনো নতুনত্ব নাই। যেমন ধরুন বিএনপি যদি কিছু বলে তাহলে সেটা বিএনপি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলছে, বাসদ যদি কিছু বলে সেটা বাসদের জায়গা থেকে বলছে, এনসিপি যদি বলে এনসিপি। এখন এই কারণে আমার মনে হয় যে আমাদের কিছু ভোকাবুলারি আছে, যে ভোকাবুলারি বলি যা মিন করে তা মিন করে না আর কি। যেমন ধরুন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা খুব ভালো কথা, কিন্তু মিন করে কি, মিন নেতিবাচক একটা গন্ধ আছে। তা আমরা যেটা মনে করি যে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুটোই হয়েছে একসঙ্গে। এখন গণভোটের মধ্য দিয়ে কি আইন পাল্টায় না। গণভোটে গণসম্মতির একটা বহিঃপ্রকাশ ঘটে। আইন তৈরি হয় কোথায়? সংসদের জন্য নির্বাচন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমাদের যে সংবিধানটা এখন বহাল আছে সেই সংবিধানের অনেকগুলো ধারার সঙ্গে আমাদের একটা প্রচণ্ড আপত্তি আছে। আর সেই ধারাগুলোকে তাহলে বাতিল করতে গেলে কি করতে হবে? পার্লামেন্টে 2/3 মেজরিটি দিয়ে বাতিল করতে হবে। যেমন আমাদের সংবিধানের 7 ক এবং খ এই দুটো বহাল থাকলে গণ অভ্যুত্থান করাটা মুশকিল, মানে গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়াই মুশকিল, আইনগত স্বীকৃতি দেওয়া মুশকিল। কিন্তু গণ অভ্যুত্থানের একটা নৈতিক স্বীকৃতি তো ইতিমধ্যে এস্টাবলিশ হয়ে গেছে, কিন্তু এর আইনগত স্বীকৃতি দিতে গেলে সংবিধানের 7 ক এবং খ বাতিল করতে হবে। তার জন্য 2/3 মেজরিটি লাগবে, সেটা বিএনপির আছে। আর একটা বিষয় কি, যে আমাদের পরবর্তী নির্বাচনগুলো এগুলো কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নাকি দলীয় সরকারের অধীনে হবে, সেটাও কিন্তু করতে হবে ওই সংসদে। এবং সেটা কিন্তু এই নির্বাচনে নয়, 14তম জাতীয় সংসদ নির্বাচনে। এর মাঝখানে দুটো বিষয় থাকলো, তাহলে 7 ক খ বাতিল এবং অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের বিধান, এই দুটোর মাঝখানে কি আছে? এই সময়কালে যে কাজগুলো হয়েছে সে কাজগুলো কি সংবিধানসম্মত হয়েছে, সেগুলো কি আইনসম্মত হয়েছে, সেগুলোকে কে স্বীকৃতি দেবে? সেগুলো স্বীকৃতি দিতে হবে কিন্তু পার্লামেন্টে। গণভোটটা কখন প্রয়োজন হয়? 2 ধরনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হয়। একটা গণভোট কি, রাজনৈতিক দলগুলো বসে একমত হয়েছে, কিন্তু তারা বললো আমরা তো রাজনৈতিক দল 30টা রাজনৈতিক দল একসঙ্গে একমত হয়েছে, কিন্তু জনগণের কাছে একটু যাওয়া দরকার, সেই কারণে গণভোট। আরেকটা হতে পারে পার্লামেন্টে বসে একটা জিনিস সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারপরে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশটা আপনারা শুনতে চান। হ্যাঁ, যেটা আমরা 1991 সালে দেখেছিলাম যে 1991 সালের 27 ফেব্রুয়ারি নির্বাচনের পরে যে পার্লামেন্ট হলো, সেই পার্লামেন্টে সবাই মিলে একমত হলেন যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টের ফর্মে যাব। শাহাবুদ্দিন সাহেব তখন বললেন এটা পার্লামেন্টে আপনার ঠিক নিয়েছেন, ঠিক আছে, সবাই সম্মত হবে, কিন্তু জনগণ একটা অনুমোদন নেন, এবং সেটা তখন সেপ্টেম্বর মাসে একটা গণভোট হয়েছিল। সেই দৃষ্টান্ত থেকে আমরা কিন্তু এবার বলেছিলাম বাসদের পক্ষ থেকে যে গণভোট আগে হওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না। এই আলোচনাও কিন্তু হয়েছিল যে আরো একটা গণভোট লাগতে পারে, এবং আমরা আমাদের কথাটা তখন কেউ গুরুত্ব দেয়নি, কারণ আমাদের দল, আমাদের সাংগঠনিক শক্তি বিবেচনা আমাদেরকে কেউ মানে আমাদের কথাটা কেউ গ্রহণ করেনি। আমরা তারপরে বলেছিলাম যে যেভাবে আমরা মনে আছে আপনারাও কিন্তু আলোচনায় বলেছেন যে এগুলো কখনো না কখনো আদালতে প্রশ্ন উঠবে, এবং সেই কারণে তখন আমরা বলেছিলাম কি যে আমরা যখন আলোচনা করলাম 5 মাস ধরে আলোচনা করার পরে যখন দেখলাম যে ওই যে ঐক্যমতের যে সুপারিশ সেখানে বলা আছে এই মানে যত সনদে যা কিছু আছে সেটা আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব, তখন আমরা প্রশ্ন করলাম আমাদের তো অনেকগুলো প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে, তাহলে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলাম ওখানে, সেগুলো আপনারা অ্যাকসেপ্ট করলেন যে হ্যাঁ বাসদের এই জায়গায় নোট অফ ডিসেন্ট আছে কিংবা সব দলেরই আছে, কিন্তু আমাকে স্বাক্ষর করতে হবে, আমি এটা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করব, যে কারণে আমরা কিন্তু বাসদ স্বাক্ষরটা করিনি। আমরা অনেক ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছি, টিটকারির মুখোমুখি হয়েছে যে ওরা স্বাক্ষর করলে কি আর না করলে কি, কিন্তু আমরা বললাম যে এটা কিন্তু একটা নীতিগত প্রশ্ন থেকে গেল, কারণ এরপরে যারা ক্ষমতায় আসবেন তারা যদি বলেন যে আমি তো ঐক্যমত্য কমিশনে এই বিষয়ে একমত হই নাই, ফলে আমার উপর তো এটা বাধ্যবাধকতা নাই, এবং আজকে বিএনপি যখন 2/3 মেজরিটি হয়েছে তখন বিএনপিকে কি দিয়ে আটকাবেন? না, বিএনপি কিন্তু জনগণ ওইটা আবার রাইটটা দিয়েছে, আটকানোর প্রশ্নটা তখন আসতো। আটকাবেন কি দিয়ে? আটকাতে পারবেন না। বিএনপি বলে আমরা সংসদ হচ্ছে সার্বভৌম, সংসদে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। তখন প্রশ্নটা হবে বিএনপি কেন গণভোটে রাজি হয়েছিল, এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। সেটার সাথে একটা শর্ত জুড়ে ছিল। হ্যাঁ, বিএনপি যদি গণভোটে রাজি না হতো, তাহলে যদি জামাত এবং এনসিপি যদি ইলেকশনে না যেত, তাহলে আবার মনে হতো যে এটা একা বিএনপির নির্বাচন হচ্ছে। এই জন্য বিএনপি তখন বলেছে ঠিক আছে, গণভোটের সম্মতি দিল যে গণভোটটা হোক। কিন্তু গণভোটের পরে বিএনপি বুঝতে পারলো যে তার শক্তি কতটুকু আছে এবং শক্তিটা সে কীভাবে কাজে লাগাবে, এবং সে কারণে এখন এটা দুটো বিষয় আছে। শাহদ্বীন মালিক কিন্তু শুরু থেকে বলেছিলেন হ্যাঁ অধ্যাদেশ এবং আদেশের মধ্যে একটা পার্থক্য আছে। রাষ্ট্রপতি যদি কোনো অধ্যাদেশ জারি করে তাহলে সংসদ শুরু হওয়ার 30 দিনের মধ্যে সে অধ্যাদেশটাকে আইনে পরিণত করতে হবে। আর রাষ্ট্রপতির আসলে আদেশ দেওয়ার কোনো জায়গা আছে কি?
রাষ্ট্রপতি কোন কোন জায়গায় আদেশ দিতে পারে? না, কিন্তু ফরিদ ভাই যেটা বললেন যে 5ই আগস্টের পর থেকে অনেক কিছুই কিন্তু সংবিধানের ভায়োলেশন শব্দটা না বলি, অনেক কিছুই কিন্তু ভায়োলেশন হলো বাইরে গিয়ে করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, মানে বিয়ন্ড সংবিধান করা হয়েছে, তা হয়েছে। যেন ঐকমত্য কমিশন কি সংবিধানে আছে, বিয়ন্ড কনস্টিটিউশনকে আমরা কি করতে চাই, ইন লাইন উইথ কনস্টিটিউশন, এই জায়গায় আনতে চাই। তো সেই জায়গায় আনতে গেলে তখন একটা ব্যাপক ডিবেট হবে অনেকগুলো জায়গায়। কিন্তু সবচেয়ে বড় কথা, আদেশ দিয়ে গণভোটটা এটা যে চ্যালেঞ্জ হবে সেটা কিন্তু সেই সময় স্বাধীন মালিক বারবার বলেছেন যে আপনারা আমাদের কথা শুনছেন না, আমাদেরকে হয়তো পাত্তা দিচ্ছেন না, তাচ্ছিল্য করছেন, ভালো কথা, কিন্তু কোনো দিন কেউ যদি কোর্টে একটা মামলা করে যে রাষ্ট্রপতি কি আদেশ এরকম দিতে পারেন, রাষ্ট্রপতি কি সেই অধিকারটা আছে, যদি এরকম হতো আমরা কোনো কিছুই মানি না, তাহলে একটা বিষয় ছিল, সংবিধান কি স্থগিত ছিল, সংবিধান কি বাতিল ছিল, নাকি সংবিধান কিভাবে কার্যকর ছিল, শপথটা নিয়েছিলেন সংবিধান অনুযায়ী। তাহলে এখন একটা জটিল পরিস্থিতি হয়ে গেল না, যে আদালত তাহলে কি সিদ্ধান্ত দেবেন। আদালত কিন্তু তাকে সিদ্ধান্ত দিতে গেলে কি হবে এটা আমি এখন বলতে পারছি না, কিন্তু আমাদের যেটা ধারণা সেটা আমাদের একটা পারসেপশন আছে, কিন্তু সেটা এখন ঠিক বলা যাবে না যেহেতু এটা আদালতে আছে। কিন্তু প্রশ্নটা আদালতে উঠে গেল, তো আদালত উঠে গেল মানে এখন নিষ্পত্তিটা আদালতে হতে হবে।